This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শিয়ালদা আদালত চত্বরে যেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, যেটা জানতে চাইবো তোমার কাছে যে কখন বার করা হবে আদালত থেকে সঞ্জয় রায়কে? দেখো, আদালতের নির্দেশ হয়ে গিয়েছে এবং সেই নির্দেশনামা সই করার পরেই সঞ্জয় রায়কে এই শিয়ালদা আদালত থেকে বার করে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাবে। কিন্তু দীর্ঘ যে শুনানি চলেছে গত 15ই নভেম্বর থেকে, এই 15ই নভেম্বর থেকে শুনানি এবং সম্প্রতি শহরতলিতে যে আন্দোলন সংগঠিত হয়েছে, প্রত্যেকেই তারা দাবি করেছে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইনজীবীদের তাদের অবশ্য একটা বড় বক্তব্য রয়েছে, কারণ আমরা যে সময় এই লাইভ দেখাচ্ছি ঠিক সেই সময় আমার সাথে রয়েছেন একজন আইনজীবী, এই শিয়ালদা আদালতের আইনজীবী সুদেশনা দে, তার সাথে কথা বলবো। তিনিও একজন মহিলা আইনজীবী এবং যেখানে সিবিআই বলছে যে তার সন্তানদের অর্থাৎ কোথাও বাইরে পাঠানোর যে তাদের যে ইচ্ছা থাকে, আজকের যে নির্দেশ বা এই যে সিবিআই এর আরও বক্তব্য যে আজকে যদি কোনো বিরলতম কোনো যদি নির্দেশ আদালত না দেয় তাহলে সেই সমস্ত বাবা মারা ভয়ে থাকবেন তার সন্তানদের বাইরে কোথাও পড়াতে বা বাইরে কোথায় কাজের জন্য। কি বলবেন? দেখুন, প্রথমত হচ্ছে এটা আজকে যে রায়টা দিয়েছিল সেই রায়ের জন্য অনেক দিন ধরে বহু মানুষ, বহু মা, বিশেষ করে বহু মা অনেক দিন ধরে অপেক্ষা করেছিল, যারা বিশেষ করে মেয়ের মা, তাদের জন্য তো আজকের দিনটা একটি ঐতিহাসিক দিন বটেই। আজকে 61তম দিনে আমরা চেয়েছিলাম উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেছিলাম, আমরা জাস্টিস চেয়েছিলাম, জাস্টিস কিন্তু আমরা পেয়েছি। এবং এক্ষেত্রে বারবার সবাই প্রশ্ন করছে যে এখানে ফাঁসি হলে কি ভালো হতো না যেটা দিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড সেটা হলে ভালো হতো। তো সেক্ষেত্রে আমি বলবো একটাই কথা, যে ফাঁসি একটা ধরনের পানিশমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড আর এক ধরনের পানিশমেন্ট। একটা মানুষকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয়, যেটা আজ থেকে প্রায় 20 বছর আগে ধনঞ্জয় চ্যাটার্জির ক্ষেত্রে হয়েছিল, সেই ব্যাপারে আমি যেতে চাইছি না, কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না he will hang and you will die, কিন্তু ওনাকে যে আমৃত্যু কারাদণ্ড এবং যে মানে ইমপ্রিজনমেন্টের যে ফাইন প্লাস ফাইন যে দেয়া হয়েছিল, তার জন্য উনি যেটা করতে পারবেন, উনি যেটা বুঝতে পারবেন, সঞ্জয় রায়ের কথা বলছি, যে বেঁচে থেকে কিভাবে মারা যায়, কিভাবে বেঁচে থেকে মারা যায়। Actually the incident commenced on 9th August at a midday. Then after that day Mr. Roy confessed that he committed the rape and he murdered and on-job doctor Abhaya, আমরা যেটা বলছি, একজন ডক্টর মৌমিতা দেবনাথ, লেট ডক্টর মৌমিতা দেবনাথ। তো সেই দিন থেকে তারপরের দিন থেকে যে বিচারগুলো হয়েছে, তারপরের দিন থেকে উনি লকআপে, মানে সঞ্জয় রায় তারপরের দিন থেকে লকআপে ছিল 10ই আগস্ট থেকে। এবং তারপর থেকে যেটা ছিল, একটা জিনিস একটু আপনাকে রেকটিফাই করে দিই, সুপ্রিম কোর্ট স্পেসিফিক ভাবে বলেছেন, প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস টি.এস. শিবাগানাম, যে কোনো রকম এই রেপ কেসে কোনো ভিকটিমের নাম বা তার পরিবারের নাম প্রকাশ্যে কোথাও বলা যাবে না। তো এক্ষেত্রে আপনি এটা নামটা বললেন, কোথাও মনে হচ্ছে যে এটা হয়তো ভালো হতো। ভিকটিম পরিবার সবসময় বা যিনি ভিকটিমের, সেক্ষেত্রে এটা প্রকাশ্যে বলা যায় না। সুপ্রিম কোর্ট স্পেসিফিকভাবে তার ইনস্ট্রাকশনে বলে দিয়েছে, সেই কারণে আপনি একজন আইনজীবী, তবুও আপনাকে এই বিষয়টা একটু স্মরণ করে দিলাম। যে প্রশ্নটা আপনি বলছেন, ফাঁসি হয়ে গেলে তার মৃত্যু হয়ে গেলে, কিন্তু সারা জীবন সেই রেকটিফাই করার জায়গা তার পাবে না, যে সে কি ধরনের অপরাধ করেছে, কত বড় অপরাধ করেছে এবং তার সাজাটা কতদিন ধরে পেতে হবে, তাকে সারা জীবন জেলের মধ্যেই থাকতে হবে। কিন্তু আপনার কি কোথাও মনে হচ্ছে না যে ধরনের ক্রাইম সঞ্জয় রায় করেছে, এই ক্রাইমের পরে যদি বিরল থেকে বিরল যদি শাস্তি না হয়, তাহলে আগামী দিনে এই সঞ্জয়ের মতো এখন যারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে তারা ভয় পাবে না? শুনুন,
আপনি রেকটিফাই করেছেন একদিক থেকে ঠিক, একদিক থেকে এটাও ঠিক যে মিডিয়াতে কিন্তু বহুদিন তার প্রেসক্রিপশন নাম সহ ইভেন তার এখনো যখন সেদিনকে সন্দীপ রায় জামিন পেল মেয়েটির বাড়ি থেকে মেয়েটির নাম নিয়ে, যিনি মারা গেছেন আমাদের মানে অনেককে শিক্ষা দিয়ে গেছেন, যাকে বলে তিলোত্তমা, যার অভয়ার একটা নাম এবং অনেক নাম তার আছে, সেটা বলেছেন, সেটা ভালো লাগলো। এবং তার প্রেসক্রিপশনগুলো শো করানো, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা বলেনি, সেটা মিডিয়া অলরেডি অনেক জায়গাতে ওনার লাস্ট লেখা প্রেসক্রিপশন শো করে দিয়েছিলেন এবং সেখান থেকে বুঝিয়েছেন যে তিনি কত ভালো এফিশিয়েন্ট ডক্টর ছিল। আমি আর নাম নিচ্ছি না, লেট ডক্টর অফ চেস্ট ডিপার্টমেন্ট, তিনি, যাকে এখন সবাই অভয়া তিলোত্তমা এই নামেই পরিচিত। এইবারে আমি কোর্টের কাছে আসছি, কোর্টের পর্যায়ে আসছি, মানে কোর্ট যে বিচারটা দিয়েছে শুনুন। ফার্স্ট অফ অল আমাদের আইন চেঞ্জ হয়ে গেছে, আগে যেটা ভারতীয় দণ্ডবিধি ছিল সেটা 1 জুলাই 2024 থেকে ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে বিএনএস, এবং বিএনএস এর গত শনিবার 18 জানুয়ারি এটাই ঠিক ছিল যে কোন কোন প্রভিশনে কোন কোন ধারাতে শাস্তি দেয়া হবে, সেটা ছিল সেকশন 64 অফ বিএনএস, সেকশন 66 অফ বিএনএস এবং সেকশন 103 সাবসেকশন 1 অফ বিএনএস। দেন তো তিনটে ধারাতেই ওনাকে শাস্তি দেওয়া হয়েছে এবং আপনি পরে বিচার করবেন যে যাবো ক্যাপিটাল মানে ফাঁসির সাথে এটার কি ফারাক, বরং এটাই বেটার জাজমেন্ট। আমি বলে দিচ্ছি, ওনাকে ধর্ষণের জন্য দেয়া হয়েছে কারাদণ্ড, ইমপ্রিজনমেন্ট প্লাস 50,000 টাকা জরিমানা। ওনাকে ধর্ষণের সময়, যেটা সেকশন 66 বলছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা যেটা বলছে, ধর্ষণের সময় ভিকটিমের কোনো রকম অক্ষতি যদি হয়ে যায় তার জন্য ওনাকে মানে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার জন্যেও ওনাকে 50,000 টাকা দেওয়া হয়েছে, 50,000 টাকা জরিমানা দেওয়া হয়েছে। এবং যেটা ভাইটাল সেকশন 103 সাবসেকশন সেকশন 103 সাবসেকশন 1 অফ বিএনএস, ওখানে ওটা মার্ডারের জন্য, ওটাই ভাইটাল, যার জন্য ওনাকে আমৃত্যু মানে till life ends he will be in prison, till his life ends till he will be। বেশ, একেবারেই অনেক ধন্যবাদ ষষ্ঠী।